নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ তো দিন খুব ভালোই গেল। তো আপনার প্রায় 400-র ওপরে নিফটি উঠেছিল, কিন্তু সত্যি কথা বলতে কি 350-র ওপরে আমি ভাবিনি। 350-র ওপরে মার্কেট যাবে এটা আমার মনে হয়নি। 300 350 বেশ ভালো রেজিস্ট্যান্স ছিল, সেটা পেরোবে। পরে অবশ্য পড়েই গেল এবং 300-র নিচেও নামলো, লাস্টে হয়তো অ্যাভারেজে 300-র ওপরেই বন্ধ করেছে। কিন্তু এই যে সুন্দর র্যালি, কিন্তু র্যালির সঙ্গে খবরকে মেলানো যাচ্ছিল না। আপনি যদি সেই মুহূর্তে খবর দেখেন, দেখবেন ইসরায়েল ইরান বলেছে যে কোনো নেগোসিয়েশন আমাদের সঙ্গে হয়নি, আমেরিকা নিজের সঙ্গে নেগোসিয়েশন করেছে। এটা তো আবার ট্রাম্প বলছে হরমুজ আমাকে গিফটে দিয়ে দিয়েছে ইরান। কাকে আপনি বিশ্বাস করবেন? যাই হোক, আমার প্রথম কথা যেটা আমি যে জন্য একটু বলতে পারেন একটু ভাবছি যে একটু মেন্টালি একটু কশাস হয়ে গেছি, সেটা কারণ হচ্ছে দুটো বক্তৃতা যারা আপনারা শুনেছেন, রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভায় মাননীয় প্রধানমন্ত্রী দুটো বক্তৃতা দিয়েছেন। তাতে বলেছেন যে আমাদের খুব সাবধানে থাকতে হবে। লং হল ওয়ার্ডটা ইউজ করেছে, লং হলের আশঙ্কা আছে, মানে বহুদিন ধরে প্রবলেম হতে পারে এরকম আশঙ্কা আছে। এবং কোভিডের সঙ্গে একটা সিমিলারিটি টেনেছেন। আপনারা যারা এখনও দেখেননি, আমি বলবো যে আপনারা ভিডিওটা ইউটিউবে আছে বা প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে গেলেও পাবেন। দুটো বক্তৃতা একবার শুনে নেবেন। তো এই অবস্থায় যদি সত্যি করে এরম হয়, তেলের ক্রাইসিস হয়, এই হয় তাই হয়, এমন কিছু হয়, এমন কিছু ডিসিশান সরকার নেয় যেরকম অন্য সরকার নিয়েছে, এটা ভাববেন না ভারতবর্ষ বলে। অস্ট্রেলিয়ায় অলরেডি তেল নিয়ে মারপিট শুরু হয়ে গেছে। লোকে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকলে লোকে ভেঙে ট্যাঙ্কার থেকে তেল নিয়ে নিচ্ছে, এইসব ঘটনা ঘটছে। পুলিশ সতর্ক রয়েছে। বহু জায়গায় তেলের রেসনিং শুরু হয়ে গেছে যে এতটা তেল আপনি নিতে পারবেন। কেউ অফিস বন্ধ করে দিচ্ছে না, ওয়ার্ক ফ্রম হোম করুন। তো অল পার্টি মিটিং ডেকেছেন আজকে। হঠাৎ এত অল পার্টি মিটিং ডাকা, সাধারণত নিশ্চয়ই এমন কিছু ডিসিশান নিতে হবে যেটা প্রত্যেকের একটা সহযোগিতা চাই। কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা জানি না। এখন আমরা শুনছি একটা জিনিসই, ইরান ক্ষেপণাস্ত্র ছুটছে, আমেরিকা ক্ষেপণাস্ত্র ছুটছে, বোম মারছে, ইরান বোম মারছে, ইসরায়েল বোম মারছে। এই বোম মারাতে আপনার গ্যাস এবং তেলের খনিগুলোর কি ক্ষতি হয়েছে বা কতটা ক্ষতি হয়েছে, তারা কতটা কর্মক্ষম আছে, সেটা আমরা কেউ জানি না। কাতারের একটা গ্যাস ডিস্ট্রিবিউশন, যে সবথেকে বেশি গ্যাস ডিস্ট্রিবিউট করে, তাতে একটা ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল। তাতে বলেছিল আমার 17% ক্ষতি হবে, 17% উৎপাদন করতে পারবো না, এবং পুরো উৎপাদন করতে 5 বছর লাগবে। আমি এই কথাগুলো খুব খেয়াল করি, 5 ইয়ার্স। তাহলে যদি সত্যি এরম হয়, এবং হরমুজ এখনও বন্ধ না হলে, আপনাকে একটা উদাহরণ দিই, 28শে ফেব্রুয়ারি থেকে হচ্ছে গণ্ডগোল হয়েছে। আজকে কত তারিখ বলুন তো? আজকে হচ্ছে 24 তারিখ। মোটামুটি 4-5 তারিখ থেকে মনে হয় হরমুজ বন্ধ। হরমুজ থেকে এখনও পর্যন্ত 112টা ট্যাঙ্কার এসছে, 112 জাহাজ পাস করতে দিয়েছে, 112টা। যেখানে প্রতিদিন হরমুজে মিনিমাম 130 থেকে 140টা জাহাজ পাস করে, সেখানে এই 20 দিনে পাস করেছে মাত্র 112টা ট্যাঙ্কার। সবথেকে বেশি ট্যাঙ্কার পাস করেছে চীনের 9খানা, ভারতের 6খানা। সুতরাং ভারতেরও পাস করেছে, চীনের 9টা করেছে, ভারতের 6টা করেছে, স্পেনের কিছু করেছে, কারণ স্পেনকে অলরেডি ইরান বলেছে জায়গা দেবে, শ্রীলঙ্কার 2টো করেছে। এরমভাবে সব দেশ মিলিয়ে 112টা ট্যাঙ্কার পাস করেছে। তার মানে যেখানে 138-140টা ডেলি, তার জায়গায় যদি এক মাসে বা 112টা হয়, তাহলে বুঝতে পারছেন কী শর্টেজ হতে পারে। স্ট্র্যাটেজিক রিজার্ভ আমাদের আছে, যেরকম ধরুন তেল কোম্পানিগুলোর কাছে 65 দিনের মতো স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে, 65 ডেজ। গভর্নমেন্টের কাছে 10-15 দিনের আছে। তার মানে সব মিলিয়ে 75-80 দিন। অলরেডি হয়তো রিজার্ভের কিছুটা খরচা হচ্ছে, তার কারণ পুরো তেল তো পাচ্ছে না, কিছু তেল এসছে, তাতে পুরোটা চলবে বলে মনে হয় না। গ্যাস তো আমি যা দেখলাম, একটা জাহাজে যা গ্যাস এসছে, সেটা প্রতিদিন আমাদের এমনি সময় যা লাগে সেই অনুযায়ী 2 দিন বা 2.5 দিনের গ্যাস। বুঝতে পারছেন? গ্যাস সাধারণত আমরা নিজেরাও উৎপাদন করি কিছুটা, সাধারণত পুরো সঙ্গে এনে সঙ্গে ডিস্ট্রিবিউট হয়। তো যাই হোক, আমাদের সেই গ্যাসের স্ট্যাটিক রিজার্ভ কম আর কি।
এখনও সেরকম নেই। তো আমি জানি না ব্যাপার স্যাপার, কিন্তু প্রধানমন্ত্রী যখন বলেন এবং লোকসভা রাজ্যসভায় যেখানে তার কথার একটা ওজন আছে, আমি তো সেই কথাটাকে গুরুত্ব দিয়েছি। তার ফলে এই যে আপ মুভমেন্টটা, এটা বলতে পারেন যে আমি আমার ভাবনা একটাই ছিল এই আপ মুভমেন্টে, যে আমার যদি এমন কোনো পজিশান থাকে যেটা ভালনারেবল, সেটাকে আমি হেজ করে রাখবো বা আমি কিছু একটা করবো যাতে আমার উল্টো দিকে গেলে আমি একদম বিপদে পড়ে না যাই। তো আমি সেই মেজারটা নিয়েছি। যেরকম আমি আজকে আমার একটা স্টপ লসই কেটেছে, ধরুন 300 থেকে 350-এর মধ্যে। আমি যেহেতু বলেছিলাম আমার কাছে লাগছিল যে স্ট্রং রেজিস্ট্যান্স, ওখানে আমি একটু পুট কিনেছিলাম এবং যথারীতি আমি একটা স্টপ লস সবসময় দিই। মার্কেট ইজ সুপ্রিম, আমি কেউ নয়। আর যদি 1000 পয়েন্ট যেত আমার কী হতো? মানছি যে স্টপ লস কেটে তার থেকে হয়তো 10-15 টাকা নিচে গিয়ে আবার দামে ফিরে এসছে, মানে আলটিমেটলি আমার লস হতো না। কিন্তু ঠিক আছে, সেই বলছি, মানে আপনি সব দিন ঠিক থাকবেন না। কারণ আমার একটা আইডিয়া ছিল 350-এর ওপর বেশিক্ষণ টিকবে না, কিন্তু অনেক টিকেছে। প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কন্টিনিউয়াস 350-এর ওপর মার্কেট ছিল, 440 অব্দি মার্কেট গেছে, নট এ ম্যাটার অফ জোক। তো যাই হোক, এটা একটা অপরচুনিটি আমার মনে হয়েছে যে আমি আমার পজিশানগুলো, যদি আমার কিছু ভালনারেবল পজিশন থাকে, সেটাকে আমি একটা হেজ করে রাখবো। আমি জানি না আমি এটা ভুল হতে পারে। আমি কালকেও আপনাদের লিখেছি, যারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছেন, যে আমি স্কেপটিক হয়ে গেছি এই মুহূর্তে। কারণ দেশের প্রধানমন্ত্রী যদি কিছু বলেন এবং সেটা গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়, মার্কেট যাই বলুক, সব দিকে বলুক। আর ট্রাম্পের কথা তো দেখছেন, ইরানিয়ান মিলিটারির একটা পেজ বলছে যে ট্রাম্প নেগোশিয়েট করেছে নিজের সঙ্গে, আমাদের সঙ্গে ট্রাম্পের কোনো কথা হয়নি। আর ট্রাম্প বলছে আমি নেগোসিয়েশন হয়ে গেছে, ইরান নেগোসিয়েশন করার জন্য উদ্গ্রীব এবং ইরান আমাকে হরমুজটা গিফট দিয়ে দিয়েছে। তো কি বলবেন? চলছে। তো যদি এগুলো কিছু না হয়, সব ভালো হয়, আমার সেই 22,500 আমি বলেছিলাম এখান থেকে মার্কেটে ঘোরা উচিত 350 স্টপ লস রেখে। পরে 660 যাওয়াতে আমি বলেছিলাম যে যারা রাখতে পারবেন না 500কে স্টপ লস হিসেবে ব্যবহার করুন। তো যাই হোক, সেই 22,500 থেকে তো 23,500 এলো, 1000 পয়েন্টের র্যালি পাওয়া গেছে। এবং বেশ মাত্র কদিনে, 2-3 দিনে আপনি 1000 পয়েন্টের র্যালি পেয়েছেন। তো ভালো জায়গা। এখন দেখা যাক, যদি এখান থেকে মার্কেট বাড়ে আপনিও খুশি হবেন, আমিও খুশি হব। ওই মার্কেটের ইন্ডিকেটার এখন এটা আপনি বুঝবেন, যতক্ষণ তেলের দাম ওই 95-96 যেটা চলছে, এটা আছে, মার্কেট ঠিক আছে। আবার যদি দেখেন 100-র উপরে যাচ্ছে, তখন বুঝবেন যে আবার কিছু একটা গণ্ডগোল হচ্ছে। দেখা যাক, আজকে নাকি আলোচনা আছে 5 দিন পরে কী হয়। 5 দিন শেষ হবে শুক্রবারের পরে ট্রাম্প কী করে, ইরান কী করে। এদিকে ইরান ইসরায়েলের যুদ্ধ কিন্তু পুরোদমে চলে যাচ্ছে। আপনি যদি দেখেন, ইরান ইসরায়েলের যুদ্ধ কোথাও কিছু থামেনি। আরেকটা জিনিস আছে মার্কেটে, কালকে মার্কেট মোটামুটি বেড়েছিল, খারাপ ছিল না। তাতেও এফআইআই সেলিং 8,000 কোটি টাকা, 8,000 crore ইন ক্যাশ মার্কেট। আমরা এফেক্টটা পাচ্ছি না কেন? কারণ বিপুল পরিমাণে ডিআই কিনছে। 12,033 না 12,030 কোটি টাকা কিনেছে। টানা 18 দিন ধরে এফআইআই বেচেছে আর টানা 20 দিন ধরে ডিআই কিনছে। তো ডিআই আমাদের এখন সাপ্লাই লাইন আর কি, আমাদেরকে কোনো মতে সাপ্লাই দিয়ে বাঁচিয়ে রেখেছে। শুধু যদি এই সেলিংটা পড়তো, আপনাকে গল্প করেছি আমি, আবার বলছি, 52,000 কোটি টাকা এক বছরের সেলিংয়ে 2008-এর মার্কেট 1/3 হয়ে গেছিলো। 52,000 কোটি টাকা। এখন এ মাসেই সেল করেছে এফআই প্রায় 1,10,000 কোটি টাকা। তুমি বুঝতে পারছেন মার্কেট পড়েছে কি? 10% পড়েছে, কিচ্ছু হয়নি। 10%, 12% নিচে আছে। মানে যেখান থেকে হচ্ছে 26,000 ধরলেও আপনি 23,600, 22,500, 14% নিচে আছে, এমন কিছু না। সেই বলছি, সেই জায়গায় মার্কেট অনেক ভালো আছে থ্যাঙ্কস টু ডিআইআই। এখন পেন আর একটু থাকতে পারে, মানে যেরকম ধরনের, যদি যুদ্ধ থেমে যায়, সব কিছু ইরান মেনে নেয়। এখন একটা জিনিস বুঝবেন, ট্রাম্পের কথার দাম এখন আর মার্কেট যত দিন যাবে কম দেবে। কারণ ট্রাম্প যা বলছে নিজে থেকেই সব বলে দিচ্ছে, ইরান পরে স্বীকার করছে না। আজকে বেড়েছে মূলত একটা কথা সকালবেলা এসেছিল যে ইরানের যিনি সর্বোচ্চ নেতা, তিনি নাকি বলেছেন হ্যাঁ আমরাও আলোচনায় রাজি আছি এবং আমাদেরও কিছু শর্ত আছে। এই কথার জন্য মার্কেট একটু ভরসা করেছিল, কিন্তু টাফ টাইম ফর মার্কেট। তো যদি এগুলো কিছু না হয়, শুক্রবারের মধ্যে সমস্ত এয়ার ক্লিয়ার হয়ে গেল, দেন ইটস ভেরি গুড। মার্কেট ওপরে যাক সবাই চায়, কিন্তু
মানে ভাবতে হবে আর কি কী হচ্ছে, মানে ট্রেড করা খুব মুশকিল। যে ধরনের মার্কেট, এত নিউজ ড্রিভেন মার্কেট, আপনি কোনো জায়গায় আপনি ট্রেড করতে পারবেন না। ট্রেড করাটা খুব টাফ হয়ে যাচ্ছে ডে বাই ডে, ইটস ভেরি টাফ টু ট্রেড। তো যাই হোক, সময় আসে, এক সময় কোনো দিন ভালো যায়, কোনো দিন খারাপ যায়, তো পার্ট অফ দ্য গেম, এ তো হবেই। তো লেটস সি যে মার্কেট কোন জায়গায় যায়। সবচেয়ে মুশকিল হচ্ছে কালকে ছুটির দিন। তো একটা ভালো হচ্ছে, আজকে কালকে ছুটি থাকা সত্ত্বেও সেই ধরনের প্রেশারটা আসেনি মার্কেটে, যে প্রেশার আমি আশা করেছিলাম শেষের দিকে। আর আজকে ডিআইএফআই যেটা আসবে ফিগারটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ডাও 500 পয়েন্ট প্লাস দেখাচ্ছিল, কোথায় খোলে কীভাবে বন্ধ হয়, তার মধ্যে ট্রাম্প আবার কিছু বলে কি না। এর মধ্যে দেখেছেন সোনার উপর দাম একটু রিবাউন্ড করেছে, কটার কথা ছিল, অনেকটা পড়ে গেছিলো, রিবাউন্ড করেছে। তো ইন্ডিকেটার এখন দুটো, একটা হচ্ছে তেলের দামটা দেখবেন, সেকেন্ডলি বন্ড ডিলটা দেখতে পারেন 10 ইয়ার ইউএস। কারণ একটা রেট হাইক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যে ধরনের ইনফ্লেশন ফিগার আসছে অনেকে বলছে। ফলে এই দুটো একটা মেন জিনিস। দেখা যাক কী হয়, ওয়েট ফর ফ্রাইডে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলে নিই, 29 তারিখ আমার সেমিনার, যারা আপনারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সঙ্গে তো রোববার দেখা হচ্ছে। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য আমিও খুব উদ্গ্রীব, আপনারাও আসবার জন্য আশা করি খুবই উদ্গ্রীব হয়ে আছেন। রোববার দেখা হবে। নমস্কার।